সমাজে যেন বিশৃঙ্খলার সৃষ্টি না হয় সেজন্য আলেম ওলামাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর শেরেবাংলা নগরে চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রে সম্মিলিত ইমাম খতিব জাতীয় সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এ আহ্বান জানান। একই অনুষ্ঠানে জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, নামাজের ইমাম যেদিন সমাজের ইমাম হবেন সেদিন সমাজে শান্তি ফিরবে। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ইসলামী আন্দোলনের আমির মুফতি রেজাউল করিম সহ বিভিন্ন আলেম ওলামারা বক্তব্য রাখেন। বিস্তারিত আফজাল হোসেনের রিপোর্টে। 7 দফা দাবিতে রাজধানীর চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় সম্মেলন করেছে সম্মিলিত ইমাম খতিব পরিষদ। সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে ইমাম মুয়াজ্জিনদের সার্ভিস রুলস বাস্তবায়নের বিষয়ে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হবে। ধর্মীয় ইস্যু নিয়ে বিরোধ কিংবা ভিন্ন মত অথবা হীন দলীয় রাজনৈতিক স্বার্থে ধর্মীয় বিধানের উদ্দেশ্যমূলক ব্যাখ্যা কখনো কখনো সমাজে অস্থিরতা সৃষ্টির কারণ হয়ে ওঠে। বিএনপি কখনোই ইসলামের মূলনীতি কিংবা মৌলিক বিশ্বাসের সঙ্গে আপোষ করেনি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও করবে না। দেশে কোরআনের সমাজ কায়েম না হলে শান্তি ফিরবে না বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। মসজিদ কেন্দ্রিক যে সমাজটা দুনিয়ার যে অঞ্চলে ছিল সেই সমাজই ছিল বিশ্বের ভালো সমাজ। নবীজির এই সমাজকে বাদ দিয়ে মন গড়া কোনো মতবাদ তন্ত্র মন্ত্র দিয়ে যে সমাজ গড়া হবে সেই সমাজ আল্লাহর কসম দুনিয়াকে শান্তি এবং সম্মান দুটার কোনোটাই দিতে পারবে না। এটি প্রমাণিত সত্য। কোরআন শুধু মানুষের সম্মানের গ্যারান্টি দেয় নাই, অধিকারের ওয়ারেন্টি দেয় নাই, কোরআন সমস্ত মখলুকাতের অধিকারের ওয়ারেন্টি দিয়েছে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের আমির মুফতি রেজাউল করিম, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং দেশ বরেণ্য আলেমগণ। ইনসাফ ও মানবিকতার বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে। ইসলামের দেখানো পথেই বাংলাদেশ এগিয়ে যাবে এবং ইসলামী মূল্যবোধকে ধারণ করে বাংলাদেশে রাজনীতি করতে হবে। এই নির্বাচনের মধ্য দিয়ে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ শান্তির পথে ধাবিত হবে নাকি সংঘাত সহিংসতার পথে পরিচালিত হবে। আজকে বাংলাদেশের ভিতরে যে মাঠ পরিবেশ তৈরি হয়েছে, ইসলামের পক্ষের মাঠ আল্লাহর রহমতে তৈরি হয়েছে। আজকে যদি ইসলাম রাষ্ট্রীয় পর্যায়ে ক্ষমতা যায়, এই দাবিগুলো বাস্তবায়ন আল্লাহর রহমতে 1-2 মধ্যেই বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। মসজিদের যিনি সভাপতি হবে, যিনি সেক্রেটারি হবে, ইমামের অনুপস্থিতিতে নামাজ পড়াইতে সক্ষম, ইমামতি করতে সক্ষম এমন ব্যক্তি হতে হবে। এই দেশকে যদি নিরলসভাবে নিঃস্বার্থভাবে কোনো মানুষ ভালোবাসে, ওলামায়ে কেরাম হলেন সেই মানুষগুলো। অনেকে আছেন যাদেরকে হয়তো পার্শ্ববর্তী দেশ গ্রহণ করবে, অনেকে হয়তো আমেরিকা গ্রহণ করবে। ওলামায়ে কেরাম তাদের জায়গা এই দেশ, এই মাটি ইনশাআল্লাহ তাআলা। সম্মেলন থেকে আগামীতে দেশের সেবায় নিজেদেরকে আরও নিয়োজিত করার শপথ নেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ইমাম খতিবরা। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। গণতন্ত্রের স্বার্থে অনেক কিছু উপেক্ষা করে নির্বাচনের পথে হাঁটছে বিএনপি, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। অন্যদিকে মসজিদের রাজনৈতিক বক্তব্য দেয়া থেকে বিরত থাকতে ইমাম খতিবদের প্রতি আহ্বান জানিয়েছেন স্থায়ী কমিটির আরেক সদস্য সালাহউদ্দিন আহমেদ। রাজধানীতে পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। ইলিয়াস মাতবরের প্রতিবেদনে বিস্তারিত। বিকেলে রাজধানীর একটি হোটেলে কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির বৈঠক শেষে কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় জামায়াতের আমিরের বক্তব্যের সমালোচনা করেন আমির খসরু। বলেন, দেশের মানুষ সহনশীলতার রাজনীতি চায়, জেনোসাইড নয়। একটা স্থিতিশীলতা চায়, জেনোসাইড চায় না কেউ। তারা চায় সহনশীল একটা রাজনীতি। তারা চায় একে অপরের প্রতি সম্মানবোধ রেখে আমাদের নির্বাচনী কর্মকাণ্ড করবে, গণতান্ত্রিক কর্মকাণ্ড করবে। তো যারা জেনোসাইড দেখবে, তারা দেখছে, তারা কি চায় তারা বলতে পারবে। এর আগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডক্টর অ্যাসোসিয়েশন বাংলাদেশ ড্যাবের আয়োজনে আলোচনা সভায়ও কথা বলেন আমির খসরু। বাংলাদেশে কিন্তু সবচেয়ে বেশি আউট অফ পকেট মেডিকেল এক্সপেন্ডিচার হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তানের চেয়েও বেশি। আফগানিস্তানের স্বাস্থ্যসেবার জন্য পকেট থেকে যত টাকা খরচ করে জনগণ, বাংলাদেশের তার থেকে বেশি কিন্তু, কারণ আমরা সেইভাবে প্রোভাইড করতে পারি না। প্রাথমিক স্বাস্থ্যসেবাটাও
জনগণের কাছে প্রোভাইড করতে পারিনি, তাদেরকে সেই দিকে আমরা দিতে পারিনি। এদিকে বিকেলে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইমাম খতিব পরিষদের জাতীয় সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, আলেমদের ধরে এনে জঙ্গি নাটক করত আওয়ামী লীগ। বিগত আওয়ামী ফ্যাসিস্ট, ইসলাম বিদ্বেষী এবং আলম বিদ্বেষী যে ফ্যাসিবাদী অবৈধ সরকার ছিল, তারা দাড়ি টুপির বিরুদ্ধে ছিল, তারা আলম বিদ্বেষী ছিল, তারা যে কাউকে ধরে নিয়ে এসে জঙ্গি বানানোর নাটক করত। সেই বাংলাদেশ তো এখন নাই। বাংলাদেশের গণতান্ত্রিক নবযাত্রা শুরু হয়েছে। এখানে আমরা সবাই হামসফর, আমরা সবাই একসাথে থাকবো ইনশাআল্লাহ। অন্যদিকে সকালে নয়াপল্টনে এক দোয়া অনুষ্ঠানে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ভূমিকম্পের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিল্ডিং কোড কেউ মানে না বলেও মন্তব্য করেন তিনি। ভূমিকম্পে কতটুকু ক্ষতি হতে পারে তার সাথে সামঞ্জস্যপূর্ণ আমরা ওইভাবে বিল্ডিং কোড আমরা গড়ে তুলি। যতটুকু বিল্ডিং কোড আছে সেটাকেও আমরা মানি না। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে গেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রোববার রাত 8:10 কিছু আগে রাজধানীর বসুন্ধরায় অবস্থিত হাসপাতালটিতে তিনি প্রবেশ করেন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবেই তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। গত 15 অক্টোবর সর্বশেষ তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপর নিয়মিত পর্যবেক্ষণ ও চিকিৎসা বাসায় থেকে চলছিল। এবারও পরীক্ষার পর চিকিৎসকেরা প্রয়োজনীয় পরবর্তী সিদ্ধান্ত দেবেন বলে জানা গেছে। একই দিনের জাতীয় নির্বাচন এবং গণভোট আয়োজনে ইসির জন্য চ্যালেঞ্জ হবে বলে মনে করছে কমনওয়েলথ। তবে ইসি এসব দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করবে বলে আশাবাদী সংস্থাটির মহাসচিব শার্লি বচোয়ে। নির্বাচনের বিশ্বাসযোগ্যতা জরুরি বলেও মন্তব্য করেন সংস্থাটির প্রতিনিধি। সকালে নির্বাচন ভবনে সিইসির সাথে বৈঠকে এ কথা জানান সংস্থাটির মহাসচিব শার্লি বচোয়ে। বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ। বিস্তারিত শিমুল খানের রিপোর্টে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও আসন্ন গণভোটের প্রস্তুতির মধ্যে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের সফররত কমনওয়েলথ মহাসচিব শার্লি বচোয়ে। সকাল 11টায় আগারগাঁয়ে নির্বাচন ভবনে সিইসি এএমএম নাসিরুদ্দিনের কক্ষে গুরুত্বপূর্ণ এই বৈঠক শুরু হয়। আইসিপিভির আওতায় প্রায় 10 লক্ষ দেশের ভিতরে অভ্যন্তরীণ ব্যবস্থায় যারা নিয়োজিত থাকেন তাদেরকে ভোটের সুবিধায় আওতায় আনা হচ্ছে। এটাও ওনারা আশাবাদ ব্যক্ত করেছেন আমরা একটা ভালো সমাধানে যেতে পারবো। ভোটার লিস্ট আমরা যে সংশোধন করেছি, মৃত ভোটারদেরকে বাদ দেওয়া হচ্ছে, এটা শুনেও তারা আশাবাদ ব্যক্ত করেছেন যে এটা একটা ভালো কাজ হয়েছে। ইসির চলমান উদ্যোগকে প্রশংসনীয় বলে মন্তব্য করেন তারা। বৈঠকে সংস্থাটির পক্ষ থেকে ইসি চাইলে যে কোনো ধরনের সহযোগিতা করবে বলেও জানানো হয়। আমাদের দিক থেকে প্রচারণা আছে এবং রাজনৈতিক দলগুলো এই ব্যাপারেও আমাদের সহযোগিতা করবেন বলে আমরা বিশ্বাস করি। স্পেসিফিক করে আমাদেরকে বলেছেন যে ওনার সদস্য সংখ্যা হচ্ছে 56টা দেশ এবং আমরা যদি কোনো সহযোগিতা চাই সেটা ওনারা করার জন্যে প্রস্তুত আছেন। 4 দিনের সফরে বাংলাদেশে এসেছেন কমনওয়েলথ মহাসচিব শার্লি বচোয়ে। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচনের আগে দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন অংশীদারের সঙ্গে তার আলোচনা হওয়ার কথা রয়েছে। শিমুল খান, মাই টিভি, ঢাকা। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নির্বাচন এগিয়ে আসলে সভা সমাবেশ ও মিছিল বেড়ে যাবে। তবে ভোটের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার শঙ্কা নেই। দুপুরে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি বলেন, জলাশয় ভরাট করে ফেলা হয়েছে, দাঁড়ানোর জন্য মাঠ নেই, সবাইকে বিল্ডিং কোড মানতে হবে, অন্যথায় ভবিষ্যতে আরও খারাপ হওয়ার শঙ্কা রয়েছে। রাজুকে এসব বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান তিনি। নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি ডেটোরেট করার কোনো সম্ভাবনা নেই। আস্তে আপনি দেখতেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে। কিন্তু একটা জিনিস হলো যে নির্বাচন যতই ঘনে আসবে সেই সময় ধরেন যে বিভিন্ন পার্টির ভিতরে মানে ধরেন প্রশাসন এইগুলি সংখ্যা বেড়ে যাবে। তারপরে ধরেন সভা সমিতি এইগুলির সংখ্যা অনেক বেড়ে যাবে। যেহেতু নির্বাচনে দেখবেন যে প্রতিটা কনস্টিটিউয়েন্সিতে 3টা 4টা করে সভা হবে, এইগুলির সংখ্যা অনেক বেড়ে যাবে।
আইনশৃঙ্খলা রক্ষা ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসিকে সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। মুক্তিযোদ্ধাদের দেখানো পথ অনুসরণ করে দেশের স্বার্থে ও মানুষের কল্যাণে সেনাবাহিনী কাজ করে যাবে বলেও জানান সেনাপ্রধান। এর আগে বীরত্বপূর্ণ কাজ ও বাহিনীতে অসামান্য অবদানের জন্য ৬৪ সেনা সদস্যকে পদক এবং ৭৫ মুক্তিযোদ্ধা পরিবারকে সম্মাননা দেয়া হয়। সাম্প্রতিক সময় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ ইলেকট্রিক সিভিল পাওয়ারে দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত আছে। আমরা সামনে একটা নির্বাচনের দিকে যাচ্ছি। সেই নির্বাচনে আমরা যথাযথভাবে ইনশাআল্লাহ সরকারকে সর্বতভাবে সহযোগিতা করব, নির্বাচন কমিশনকে সহযোগিতা করব, যেন আমরা সুন্দর একটা নির্বাচন করতে পারি। আওয়ামী লীগ শাসনামলে গুম ও নির্যাতনের অভিযোগে ২টি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ২৫ সেনা কর্মকর্তা সহ ৩০ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের পরবর্তী শুনানি ৩ ও ৭ ডিসেম্বর। রোববার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ২ সদস্যের ট্রাইব্যুনাল ১ এই দিন ধার্য করেন। একই সাথে পলাতক শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে জেড.আই খান পান্নাকে নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল। এস.এম. আরিফের রিপোর্টে বিস্তারিত। আওয়ামী লীগ শাসনামলে গুম ও নির্যাতনের অভিযোগে পৃথক ২ মামলায় ৮ অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ২৫ সেনা কর্মকর্তা সহ ৩০ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। এর মধ্যে ১৩ সেনা সদস্যকে গত ২২ অক্টোবর ট্রাইব্যুনালে হাজির করা হয়। রবিবার এই ২ মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য আলাদা দিন ধার্য করেন ট্রাইব্যুনাল ১। পাশাপাশি পলাতক শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে জেড.আই খান পান্নাকে নিয়োগ দেন আদালত। এ সময় হাজির করা হয় গ্রেপ্তার ১৩ সেনা কর্মকর্তাকে। যে দুটো মামলা ছিল গুমের ব্যাপারে, একটা টিএফআই এবং আরেকটা জেআইসি রিলেটেড, সেই দুটো মামলায় চার্জ শুনানির জন্য একটা ৩রা ডিসেম্বর আর একটা ৭ই ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে। গ্রেপ্তার সেনা সদস্যদের পক্ষে ভার্চুয়ালি হাজিরার আবেদন করেন তাদের আইনজীবীরা। এই যে ভার্চুয়াল কোর্টের বিষয়টা, এটা আইনসঙ্গতভাবে কীভাবে আমরা 46A-তে এবং আরেকটা আছে যে দ্রুত বিচারের তথ্য প্রযুক্তি আইনে, সেখানে 2020 সালে আমরা সুন্দরভাবে করে করব। আপনারা কোন যুক্তিতে চাচ্ছেন ভার্চুয়াল? কোনটা? এটা কোর্টে এখানে ডিফারেন্ট কোনো ঘটনা ঘটেনি, যে কারণে অন্য কোনো বিশেষ বিবেচনায় কাউকে ভার্চুয়ালি হাজিরা দেওয়ার বিষয়টা অ্যালাউ করতে হবে, এই বিষয়টা আদালত প্রয়োজন মনে করেন না। তারা মনে করেন সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান, সবাইকে ইকুয়াল ট্রিটমেন্ট দেওয়া উচিত। তারপরেও যেহেতু ডিফেন্স পক্ষ বলেছেন তারা এই অ্যাপ্লিকেশনগুলো পরবর্তীতে আবার শুনানি করতে চান, আদালত বলেছেন হ্যাঁ, সময় হলে উনি আবার শুনবেন। এদিন শুনানির শুরুতে বিচার ও বিচারপতিদের নিয়ে অবমাননাকর বক্তব্য ও ছবি গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। আমাদের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব, বিটিআরসি চেয়ারম্যান এই দুজনের প্রতি ডাইরেকশন দিয়েছেন যে সামাজিক মাধ্যমে এই ধরনের যত ব্যঙ্গাত্মক পোস্ট আছে সেগুলোকে রিমুভ করার জন্য এবং ভবিষ্যতে যাতে এই ধরনের পোস্ট আর কেউ করতে না পারে সেই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন এবং পরবর্তী সময়ে একটা কমপ্লায়েন্স দিতে বলেছেন আদালতের কাছে। এদিকে একই ট্রাইব্যুনালে চাংখারপুলে ৬ হত্যা মামলায় মূল তদন্ত কর্মকর্তাকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। আর ট্রাইব্যুনাল ২-এ শহীদ আবু সাইদ হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ হয়। এস.এম. আরিফ, মাইটিভি, ঢাকা। ক্ষমতার অপব্যবহার করে রাজধানীর পূর্বাঞ্চলে নতুন শহর প্রকল্পে সরকারি জমি বরাদ্দ নেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১২ জনের বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির এক মামলায় আগামী ২৭ নভেম্বর চূড়ান্ত রায়ের দিন ঘোষণার জন্য নির্ধারণ করেছেন আদালত। রোববার ঢাকার বিশেষ জজ আদালত ৫-এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এই তারিখ ঘোষণা করেন। উল্লেখ্য, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্য সহ ২৩ জন ব্যক্তির বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। গত বছরের ডিসেম্বর থেকে এসব অভিযোগের তদন্ত শুরু করে দুর্নীতি দমন কমিশন।
ভূমিকম্প পরবর্তী উদ্ভূত জরুরি পরিস্থিতিতে আগামী 6 ডিসেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পর সকাল থেকেই হল ছেড়েছেন শিক্ষার্থীরা। প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বিভিন্ন হলের শিক্ষার্থীদের হল ত্যাগ করতে দেখা গেছে। ভূমিকম্প আতঙ্কের পর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অনেক শিক্ষার্থী। বলেন, এ সময় যতটুকু সম্ভব সংস্কার করলে ঝুঁকিমুক্তভাবে হলে থাকা যাবে। শিমুল খানের রিপোর্ট। রবিবার সকাল থেকেই প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বিভিন্ন হলের শিক্ষার্থীরা হল ত্যাগ করেছেন। আগামী 6 ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে বলে ঘোষণা দেন কর্তৃপক্ষ। ভূমিকম্পের আতঙ্কে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে শিক্ষার্থীরা। তবে মিশ্র প্রতিক্রিয়াও রয়েছে। অনেক শিক্ষার্থীরা বলছেন, এমন পরিস্থিতিতে বাধ্যতামূলক হল ত্যাগের নির্দেশনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আবাসন সংকটের স্থায়ী সমাধান নয়। একটা দীর্ঘমাত্রার ভূমিকম্প হওয়ার কারণে আমরা সবাই একটু আতঙ্কিত। তাছাড়া প্রশাসন থেকে বলা হয়েছে বাধ্যতামূলক হল ছাড়ার জন্য, যদিও এটা যৌক্তিক না, অনেকের দ্বিমত আছে। পরিমাণে ভূমিকম্প হচ্ছে, যখন তখন বড় একটা ভূমিকম্প হলে আমাদের বিল্ডিংগুলো বেশ ঝুঁকিপূর্ণ, পুরনো বিল্ডিং তো যখন তখন ধসে পড়তে পারে। এই জন্য এখন মনে হয় আমাদের কয়েকদিন একটু ঢাকার বাইরে থাকাই ভালো হবে। আমি অ্যাকচুয়ালি শকড যে 15 দিনে প্রশাসন এমন কি করে ফেলবে যাতে বিল্ডিংগুলো আবার সেফ হয়ে যাবে, এটা আমরা আসলে জানি না। অনেক শিক্ষার্থীরা বলছেন, হল ছাড়ার জন্য কমপক্ষে 2 দিন সময় দেওয়া উচিত ছিল। এভাবে একদিনের মধ্যে হল ছাড়তে বলা অনেকের জন্য কষ্টকর। আতঙ্কগ্রস্ত, কালকে রাতে ঘুমাতে পারি নাই, সবসময় মনে হইতেছে কাঁপতেছি বা উপর থেকে খুলে পড়তেছে। আমি বাধ্যতামূলকভাবে যাচ্ছি, তো হল ছাড়তে বলা হচ্ছে তাই যাচ্ছি। বিভিন্ন মহল থেকে লোক এনে এখানে পরীক্ষা নিরীক্ষা করবে, অবশ্যই এটা ভালো সিদ্ধান্ত, কিন্তু এটা কার্যকারিতা কেমন হবে তা নিয়ে আসলে প্রশ্ন থেকে যায়। ভূমিকম্প পরবর্তী পরিস্থিতিতে আবাসিক হলগুলোর পুঙ্খানুপুঙ্খানু পরীক্ষা নিরীক্ষা ও সামগ্রিক ঝুঁকি অত্যাবশ্যক সম্ভাব্য সংস্কার কাজ পরিচালনার সুবিধার্থে হলগুলো খালি করা প্রয়োজন বলে মত বিশেষজ্ঞদের। শিমুল খান, মাই টিভি, ঢাকা। ভূমিকম্পের মতো অনিশ্চিত পরিস্থিতিতে বিদ্যালয় বন্ধ করে দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি বলেন, ভূমিকম্প যে কোনো সময় হতে পারে, তাই আতঙ্ক নয় বরং সতর্কতা ও প্রস্তুতি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিদ্যালয়গুলোকে প্রয়োজনীয় সতর্কতামূলক নির্দেশনা ইতিমধ্যে পাঠানো হয়েছে। দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার কাতলি ইউনিয়নের বাগবাড়ি চৌবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত প্লেগ্রাউন্ড উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। ভূমিকম্পগুলো সবসময় অনিশ্চিত, ফলে এইভাবে আমরা বন্ধ করে দিতে পারি না। কিন্তু প্রাথমিক বিদ্যালয়গুলো কি করবে আমরা নির্দেশনা দিচ্ছি, ভূমিকম্পের জন্য কী ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেবে এই নির্দেশনা আমাদের পক্ষ থেকে যাচ্ছে। এবং জানুয়ারির প্রথমে পাবে, প্রাথমিকের বই অবশ্যই পাবে, কারণ বইয়ের বেশিরভাগই ইতিমধ্যেই আমাদের একদম জেলা পর্যায়ে পৌঁছে গেছে।